ঠিক আছে, এটা কি টেক্সটাইল ও এই আজকে তো টেক্সটাইল নেই। রাইট হ্যান্ড রুল হচ্ছে এই থাম্বটা, রাইট হ্যান্ড মানে ডান হাতের যে বুড়ো আঙ্গুলটা এটা কার দিকে থাকবে? কারেন্টের দিকে থাকবে, কারেন্ট ফ্লো যেদিকে হবে। দ্যাট ইজ এই যে এখানে আই দেওয়া আছে, তাহলে কারেন্টের দিকে কি থাকবে? বুড়ো আঙ্গুলটা থাকবে। ঠিক আছে, তারপরে এই আঙ্গুলগুলো অটোমেটিক্যালি যেদিকে ঘুরবে, মানে এইরকম করে তো ঘোরানো সম্ভব না, যাবে না। তার মানে এটা মানে থাম্বটা বসানোর পরে এটা এই বাকি আঙ্গুলগুলো যেদিকে মুভ করবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ড ওইদিকেই মুভ করবে। তার মানে এই যে সব সময় এটা হচ্ছে রুল, মানে ল। হ্যাঁ, ল কখনোই কি হবে না, চেঞ্জেবল না। ঠিক আছে, তার মানে এটা সবসময় ট্রু। ওকে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এরপরে আমি পরের চ্যাপ্টারে আসবে লেফট হ্যান্ড ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা সবসময়। ঠিক আছে, তার মানে আমরা যে কোনো একটা পেলেই হবে। যদি কারেন্টের ডিরেকশন পাই তাহলে আমরা কি পাবো? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও বলতে পারবো। আবার উল্টাটা, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি আমরা পাই তাহলে আমরা কি পাবো? কারেন্টের ডিরেকশন পাবো। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের দিকে আমরা আঙ্গুলগুলো বসাই দিলাম, তাহলে অটোমেটিক্যালি কি হবে? কারেন্টের ডিরেকশনটা পেয়ে যাব। ইজ ইট ক্লিয়ার? ওকে, আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাই একটু। 12 13 কোথায়? এটা হচ্ছে ফ্যারাডাইস ল। এটা অনেক সময় কি বলে? ফ্যারাডাইস ল শুধু, আর অনেক সময় বলা হয় ফ্যারাডাইস ল অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তার মানে কোন একটা পরিবাহীর মধ্যে যখন কি হয়, ইলেকট্রিসিটি স্টোর হয় কোনো কারণে। দেখো এখানে আমি কোনো পাওয়ার সোর্স ব্যবহার করেছি। এটা একটা কয়েল, রাইট? এটা একটা কয়েল, এখানে শুধু একটা গ্যালভানোমিটার লাগানো আছে। কি জন্য এটা? এটা না লাগালেও হতো, লাগাইছি কি জন্য? এটা প্রুভ করার জন্য যে এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে কিনা। ঠিক আছে, আর এটা হচ্ছে কি একটা বার ম্যাগনেট। তাহলে বার ম্যাগনেটও তো তার কোনো কারেন্টের সাথে কি ইয়ে আছে? নাই। তার মানে এটা আমরা দেখবো, এটা হচ্ছে ফ্যারাডাইস ল। যে উনি যখন এটা আবিষ্কার করেন তখন কি করলেন? উনি একটা কয়েলের মধ্যে এরকম একটা লুপ তৈরি করলেন। কয়েল মানে কি? ওয়্যার দিয়ে পেঁচানো, তাই না? তাহলে পেঁচে একটা কয়েল তৈরি করলেন। কয়েলের দুই মাথায় কি করলো? একটা গ্যালভানোমিটার বসায় দিল। তা আমরা গ্যালভানোমিটার না বসায় কি করতে পারতাম? অ্যামিটার বসায় দিতে পারতাম। তো অ্যামিটার কেন বসাচ্ছি না বলো তো? এক্স্যাক্টলি। তাহলে মানে এখানে যদি আমরা অ্যামিটার বসাইতাম, অ্যামিটার ফিউ মিলিমিটার পর্যন্ত কি করতে পারে? কারেন্ট মেজার করতে পারে। বুঝছো তো? এটা হচ্ছে খুব সূক্ষ্ম, যেহেতু একটা পারমানেন্টার কতটুকু কারেন্ট ইনডিউস করবে। ঠিক আছে, তাহলে সেটার ডিফ্লেকশন কি হবে? মানে যদি আমরা অ্যামিটার ব্যবহার করতাম, ইন্ডিকেটরটা হয়তো একটু নড়াচড়া করতো, বাট এটা মানে ডিফ্লেক্ট করতে নয় ভাবে। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো এভাবে প্রুভ করতে পারতাম না। সেজন্য গ্যালভানোমিটার ব্যবহার করা হয়। ইজ ওকে? তাহলে এখন দেখো কনস্ট্রাকশনটা দেখো, যে একটা কয়েলের সাথে একটা গ্যালভানোমিটার কানেক্ট করা আছে। গ্যালভানোমিটারে একটা স্কেল থাকে, মাঝখানে বরাবর কি থাকবে? 0। এই পাশে কারেন্ট থাকবে, এই পাশেও কারেন্ট থাকবে। এখন যদি আমরা একটা বার ম্যাগনেটকে কি করি? আমরা জানি যে একটা বার ম্যাগনেটের চারপাশে কি আছে? ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড গুলো আবার কিভাবে শো করা হয়? নর্থ থেকে সাউথে তো যাচ্ছে, তার মানে কি কিছু ফিল্ড লাইনের মাধ্যমে আমরা শো করি। এবং এটা মনে হয় আমি লাস্ট ক্লাসে বলেওছিলাম যে কিভাবে প্রুভ করা যায় আর কি, ইলেকট্রন ইয়ার ফিল্ডিং দিয়ে, আয়রন ফিল্ডিং দিয়ে। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো হচ্ছে নর্থ থেকে সাউথে দিকে, তার মানে এর মধ্যে কি আছে? ইলেকট্রিক ফিল্ড লাইন আছে চারপাশে। এখন এই বার ম্যাগনেটটাকে যদি আমি পুশ করি কয়েলের মধ্যে,
তাহলে সেই ফিল্ড লাইনগুলো ক্রস করে এর মধ্যে ঢুকবে না, কাট হবে, মানে এটাকে বলা হয় কাট করা। কাট ঠিক আছে, হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোকে কাট করছে। কাট করা মানে কি, কেটে ভিতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, মানে ক্রস করা, যদি কারো কনফিউশন থাকে। তাহলে ফিল্ড লাইনগুলো যখনই ক্রস করবে এই কয়েলের মধ্যে, মানে কয়েলের যে টার্নগুলো আছে এগুলো যদি কি করে ফিল্ড লাইনগুলোকে কাট করে, তাহলে একটা কারেন্ট এর মধ্যে দিয়ে পাস করবে, ইনডিউস হবে। ইনডিউস হওয়া মানে কি, স্টোর হওয়া, ঠিক আছে। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, সেটা যত কম পরিমাণই হোক, ডিপেন্ড করবে কার উপরে, ম্যাগনেটের মানে স্ট্রেংথ উপরে, ম্যাগনেট আর হচ্ছে কয়েল আর কয়েলের নাম্বার অফ টার্নস, ঠিক আছে, সেটা পরে আসছে। তাহলে নাম্বার অফ টার্ন, তাহলে এটা যখন ঢুকলো তখন কি হলো, এটা জিরো থেকে কি করবে, ডিফ্লেক্ট করবে একটা ডিরেকশনে, দেখুন টুয়ার্ডস লেফট। তাহলে এটা হচ্ছে, তাহলে একদিকে ডিফ্লেকশন করবে। আবার যদি তোমার ভিতরে স্টেশনারি রাখো এটা ঢোকানোর পরে, তাহলে কি হবে, it will not show any current, মানে যদি ভিতর ঢোকার পরে স্টেশনারি থাকে, স্থির থাকে, তাহলে আর কারেন্ট ফলো করবে না, এর মধ্যে কোনো কারেন্ট থাকবে না। আবার যখন আমরা বের করব একই জিনিসই, লাইনগুলো কি হবে, আবারও কাট করবে বা বিপরীত দিকে, তখন ইলেকট্রিসিটির রিঅ্যাকশনটা কি হবে, চেঞ্জ হবে। আগে এদিকে রিফ্লেক্ট করেছে, এখন কোন দিকে, রাইটে রিফ্লেক্ট করবে, এইটুকুই। তাহলে কারেন্ট ফ্লো করবে তখন। তাহলে এটা ভিতরে ঢুকাই আর বের করি, যখন ভিতরে ঢুকাবে এবং বের করব তখন কারেন্ট ফ্লো করবে। আদারওয়াইজ যখন স্থির থাকবে, সেটা ভিতরে থাক আর বাইরে থাক, এর মধ্যে কোনো কারেন্ট ইনডিউস হবে না বা কারেন্ট ফ্লো করবে না। Is it okay? This is Faraday's law of electromagnetic induction. Okay? স্যার ইন্ডাকশন মানে হিটিং, ইন্ডাকশন মানে কি, ইন্ডাকশনটা তো হিটিং ইনডিউস হয়, ইনডিউস মানে কি, জমা হওয়া, ঠিক আছে। তার মানে আবিষ্ট হওয়া, যে ম্যাগনেটিক ফিল্ডের কারণে কি হচ্ছে, কয়েলের মধ্যে ইলেকট্রিসিটি আবিষ্ট হচ্ছে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কাট করার কারণে, ক্রস করার কারণে। তার মানে কি, আমরা একটা ম্যাগনেট দিয়ে কি করতে পারি, ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি, ঠিক আছে। তাহলে শুধু তাই না, এই মেকানিজম ইউজ করে তোমরা কি করতে পারো, একটা গাড়ি, মানে খেলনা গাড়ি তৈরি করতে পারো, যেহেতু এখানে অনেক বেশি ইলেকট্রিসিটি প্রডিউস করা সম্ভব না, মানে একটা স্ট্রং ম্যাগনেট তৈরি করা সম্ভব না। হ্যাঁ, তারপরেও আমি বলবো যে এটাও সম্ভব যে তোমার ইলেকট্রিক মোটর যেটা আছে, আমরা তোমরা তো ত্রিপুরে দিয়ে কেউ জেনারেটর নিয়ে কাজ করো না, জেনারেটর নিয়ে কাজ করো, ফ্যান নিয়ে যারা কাজ করো, এসি নিয়ে যারা, মোট কথা যত ধরনের মোটর আছে সবগুলোই একটা ল ফলো করে, যেটা নিয়ে আমি বলতে চাচ্ছিলাম আর কি, ওটার নাম কি, ফ্যারাডাইস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আচ্ছা, সেটা হচ্ছে, আর একটা হচ্ছে যে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে দেখো লেফট হ্যান্ড রুলটা কি, ফার্স্ট তিনটা আঙ্গুল, হ্যাঁ জাস্ট আমার হাতের দিকে দেখো, ফার্স্ট তিনটা আঙ্গুল, হ্যাঁ এইভাবে বসাবো, ক্লিয়ার, এটাতে স্ট্রেট, এটা কোথায় রাখবে, উপরে, আর এটা হচ্ছে মোটামুটি নিচের দিকে আর কি, একটা অ্যাঙ্গেলে থাকবে। তাহলে এই দিকে তোমরা যে দিকে যেটাই বসো না কেন, একটা যদি মানে সঠিকভাবে বসাইতে পারো, বাকিগুলো ডিরেকশন এমনি পেয়ে যাবে। তাই তোমার এটা যদি ম্যাগনেটিক ফিল্ড বরাবর যদি এটা বসাও, দ্যাট ইজ নর্থ থেকে সাউথ, ঠিক আছে, তাহলে এটা কারেন্টের ডিরেকশন, এটা কি ফোর্স অথবা মোশন। তাহলে মোশন মানে হচ্ছে কি, রোটেট করবে, ঘুরবে। তাহলে যত ধরনের মোটর আছে, আই মিন তোমার খেলনা গাড়ি থেকে শুরু করে মানে ফার্স্ট লেভেলে যত মানে মোটর আছে, সবগুলি কি হয়, এই ল অনুযায়ী এটা মানে এই লটাকে ফলো করে। আমি একটু ইয়েতে এঁকে দিই, এটা অনেক সময় দেখবা যে তোমাদেরকে হয়তো একটা ডায়াগ্রাম এঁকে দিয়েছে, তোমাদেরকে লিখতে হবে আর কি, যে কোনটা কিসের ডিরেকশন শো করছে।
ঠিক আছে, লাইক এখানে ধরো যদি ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে হয়, পারপেন্ডিকুলার লাইন অফ মোশন, এটা হচ্ছে, তাহলে এটা যদি থাম হয়, ঠিক আছে, অনেক সময় লেখাও থাকে হয়তো এটা থাম, থাম মানে কি, বৃদ্ধাঙ্গুল, এটা ফার্স্ট ফিঙ্গার, আর এটা সেকেন্ড ফিঙ্গার। ঠিক আছে, তাহলে এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয়, এটা হচ্ছে কারেন্ট, তাহলে কারেন্ট ফ্লো, ওকে, আর এটা হচ্ছে ফোর্স অথবা মোশন। Is it clear? Yes, sir. তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমাদের মানে অনেক ধরনের মোটর ইউজ করতে হয়, মানে ইলেকট্রিক্যাল ডিভাইস অথবা ইলেকট্রনিক্স যে জিনিসগুলো ইউজ করি আর কি, এখানে মোটরের ইউজটা অনেক বেশি। তো এটা কোন রুলটা ফলো করে এটা সবারই জানা উচিত। আর হাউ ক্যান উই মেক এ স্ট্রং কি বলবো মোটর, একটা স্ট্রং মোটর কখন, পাওয়ারফুল মোটর কখন তৈরি করতে পারি? উচ্চ পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড রাইট, তাহলে ওখানেও যেটা মানে আমি মেইন ডায়াগ্রামটা এঁকে দেখাতে পারছি না, তো সেখানে হচ্ছে যে আমরা কি করি, ম্যাগনেট অনেক সময় মানে আমরা ল্যাবরেটরিতে যেটা করি সেটা হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে দেখাই, ঠিক আছে। তো পার্মানেন্ট ম্যাগনেটের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, ইলেকট্রোম্যাগনেট। তাহলে ইলেকট্রোম্যাগনেট ইউজ করলে সুবিধা হচ্ছে কি, আমরা আমরা যদি চাই তাহলে স্ট্রং ম্যাগনেট তৈরি করতে পারি। কিভাবে? হ্যাঁ, নাম্বার অফ টার্নস, মানে ওয়্যারের প্যাচের সংখ্যা যদি আমরা বাড়িয়ে দিই, এটা একটা। আর কি হতে পারে? ইলেকট্রন বেশি প্রবাহ করলে ইয়েস, মানে আমরা যদি কারেন্টের পরিমাণ বাড়িয়ে দিই, মানে লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট যদি আমরা এর মধ্যে দিই, পাস করি, কোরের সাইজ বাড়িয়ে দেওয়া, কোরের সাইজ বাড়িয়ে দেওয়া। তারপরে যে লুপগুলো ব্যবহার করি আমরা, মানে একটা লুপ ব্যবহার না করে কয়েকটা লুপ আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে তোমার কভার যেটা দিই আমরা, যদি কভার দিই আর কি, সেটাও কি করব আমরা, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে, সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে ওটা হয়তো কভার করছি, ঠিক আছে। পরিসীমা কমায় দিয়ে ফোর মোটরের পরিসীমা যদি কমায় দেওয়া হ্যাঁ, এটাও সম্ভব। আর এয়ার গ্যাপের দুর্গ কমায় তাহলে অনেকগুলো এখানে ফ্যাক্টর আছে যেগুলো ইনক্রিজ করে আমরা কি করতে পারি, উই ক্যান মেক এ স্ট্রং মোটর, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে, ওকে। এই টাইমগুলো বলো, মানে স্যার তাহলে এই গেল হচ্ছে। আচ্ছা, এটাকে আমরা আবার এক্সপেরিমেন্টটা অলরেডি আমরা কি করেছি, এক্সপ্লেইন করেছি গ্যালভানোমিটার দিয়ে কিভাবে বসাবো, আমরা কানেক্ট করব, কিভাবে ওখানে ইলেকট্রিসিটি পাবো, মানে এক্সপেরিমেন্ট মানে কি, এটা প্রুফ করা, তাই না। কারণ কিভাবে প্রুফ করতে পারি ওটা কনস্ট্রাকশনও দেখিয়েছি, ইয়েও দেখিয়েছি, মানে ফিজিক্যালি করতে পারতাম তাহলে আরো এক্স্যাক্টলি। ফিজিক্যালি করতে পারলে তো ভালোই হতো। তোমরা মানে ইয়েতেই আসতে পারো না, ফিজিক্যালি ল্যাব ক্লাস কখন দেবো? বাস করে যদি এই সেমিস্টারে কিছু হবে না, এই সেমিস্টারে হবে না, পাস করে এখানে আরেকটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে হাউ ক্যান উই ইনক্রিজ দ্য কারেন্ট থ্রু দ্য কয়েল, মানে কয়েলের ভিতর দিয়ে কিভাবে লার্জ কারেন্ট পাস করা যায় এই ল অনুযায়ী। রাইট, তাহলে আমরা যদি ম্যাগনেটটাকে কি করতে পারি, ফাস্ট মুভ করি এবং বের করি, তাহলে কি হবে, কারেন্টের পরিমাণ বাড়বে, ঠিক আছে।
তাহলে কারেন্টের পরিমাণ বাড়বে যদি আমরা ফাস্ট মুভ করি। আর একটা হচ্ছে যে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যদি কয়েলটা স্থির থাকে, স্টেশনারি থাকে, তাহলে ম্যাগনেটটা বার ম্যাগনেটটা যদি আমরা পুশ করি এবং বের করি তাহলেও কারেন্ট ইনডিউস হবে। আবার উল্টা যদি বার ম্যাগনেটটাকে আমরা স্থির রাখি, কয়েলটাকে মুভ করাই, তাও কারেন্টের মানে কয়েলের মধ্যে কি হবে, কারেন্ট পাস করবে। বুঝতে পেরেছো? তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে আমি এতক্ষণ যে এগুলো দিলাম আর কি, সেটার সামারি হচ্ছে এটা। ঠিক আছে? এটা ইচ্ছা করলে তোমরাও কি করতে পারো, এরকম ডায়াগ্রাম এঁকে তারপর বলতে পারো আর কি, মানে লিখতে পারো যদি পরীক্ষায় আসে আর কি। হ্যাঁ, ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন কোন কোন জিনিসগুলো ওবে করে, তাহলে সেটা হচ্ছে ম্যাগনেট এট রেস্ট। যখন ম্যাগনেট এট রেস্টে থাকে তখন কি হয়, নো ডিফ্লেকশন অন দ্য গ্যালভানোমিটার। ম্যাগনেট যদি মুভ করে টুয়ার্ডস দ্য কয়েল, ডিফ্লেকশন হবে একটা দিকে। ওকে, ম্যাগনেট ইজ হেল্ড স্টেশনারি এট দ্য সেম পজিশন। ভিতরে যদি স্টেশনারি থাকে তাহলে কোনো কারেন্ট পাস করবে না। তারপর হচ্ছে ম্যাগনেট মুভস অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল, তখনও ডিফ্লেকশন করবে, বাট ইন অপোজিট ডিরেকশন। ঠিক আছে? আর ম্যাগনেট যদি বাইরে স্টেশনারি থাকে তাহলে কোনো কারেন্ট পাস করবে না। এইটা হচ্ছে সামারি টোটাল ইয়েটার। ঠিক আছে? আর বাকিগুলো এগুলো একই জিনিসই, আমার মনে হয় অলরেডি আমাদের আলোচনায় চলে আসছে আর কি। ওকে, যে জিনিসগুলো আর কি, যে তুমি ভিতরে ঢোকালে এবং বের করলে দুইটা ক্ষেত্রেই কি হবে, কারেন্ট পাস করবে। স্যার কারেন্ট পাস করার জন্য তো ভোল্টেজ লাগে না, কারেন্টকে এদিক থেকে মানে সরানোর জন্য। এখানে আমরা মানে কোনো পাওয়ার সাপ্লাই ইউজ করছি না, এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কোনটা ফ্যারাডেস লটা ব্যবহার করছি। ঠিক আছে? এখানে কোনো ভোল্টেজ সোর্স আমরা ব্যবহার করছি না। এটা কার সাথে তার রিলেশন, ম্যাগনেটের সাথে একটা কয়েল। ঠিক আছে? এটা কোনো ভোল্টেজ সোর্সের সাথে না। যেখানে তুমি যেটা বলছো সেটা ঠিক আছে। গ্যালভানোমিটার পর্যন্ত মানে কারেন্ট আসার জন্য কিভাবে আসে, এটা ভোল্টেজ ছাড়া কি আসে? এখানে তো পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে, যখন তুমি ভিতরে ঢোকাচ্ছ তখন কি হচ্ছে, একটা পটেনশিয়াল অ্যাকচুয়ালি একটা ভোল্টেজ ইনডিউস হচ্ছে। দ্যাট মিন্স পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে যখন তুমি এর মধ্যে পুশ করছো, যার ফলে কারেন্ট ফ্লো করছে। পটেনশিয়াল ডিফারেন্স না তৈরি হলে তাহলে কারেন্ট ফ্লো করবে কি হবে, কারেন্ট ফ্লো করবে, পটেনশিয়াল ডিফারেন্স তো থাকতেই হবে। তা আগে মানে আমরা ওই জিনিসটা ইগনোর করে গেছি যে আমি আর মানে ভিতরে ঢুকিনি। তাহলে এখানে প্রথমত যেটা হয় যে ভোল্টেজ ইনডিউস হয়, তারপরে কি হবে, কারেন্টটা ফ্লো করবে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে মেইন। আচ্ছা, এটা গেল হচ্ছে কত, 13 ছিল না? এই সাউন্ড সাইলেন্ট করে রাখো। আচ্ছা, আমি আজকে শুধু বেসিক জিনিসটা ইয়ে করবো তোমাদেরকে। আইনস্টাইন একজন বিখ্যাত সায়েন্টিস্ট, ঠিক আছে, এবং যেটার জন্য উনি বিখ্যাত হয়ে আছেন আর কি, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো। পরের ক্লাসে আমরা এই রিলেটেড যে ম্যাথ আছে মানে ম্যাথগুলো করবো আর কি। ঠিক আছে? ইকুয়েশন এবং ম্যাথ, ইকুয়েশনটা আজকে বলে দেবো আমি। সেটা হচ্ছে আইনস্টাইন 1905 উনি কি করেন, স্পেশাল রিলেটিভিটি, থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি, এটার উপরে উনি একটা আর্টিকেল লেখেন আর কি, মোট কথা একটা জার্নাল লেখেন। এবং সে যে জার্নালটা লেখে এটাই এখন পর্যন্ত ফিজিক্সের ইতিহাসে সবচেয়ে মানে কি বলবো ইম্পর্টেন্ট ইয়ে হিসেবে এখনো ধারণা করা হয় যে এরপরে আর কেউ কোন সায়েন্টিস্ট এই মানের আর কোনো পাবলিকেশন বের করতে পারেনি। ঠিক আছে? এই জন্য আইনস্টাইনই ওনাকে সবচেয়ে জ্ঞানী বলা হয়। ওকে,
তো স্পেশাল রিলেটিভিটির যে ইয়েটা ছিল সেটা হচ্ছে যে ওনার যে পাবলিকেশনটা সেটা কাকে কাকে নিয়েছিল, ম্যাথ, টাইম এবং স্পেস নিয়ে, ম্যাথ, টাইম এবং স্পেস নিয়ে। যাই হোক, মানে এর জন্য অনেক বিতর্ক আছে যে পরবর্তীতে উনি বেঁচে থাকলে হয়তো বা টাইম মেশিন আবিষ্কার করে ফেলতেন, ঠিক আছে। তো যেহেতু যেটা হয়নি সেটা নিয়ে আমরা আর গভীরে যাব না, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে এখন পর্যন্ত। যেহেতু এটা আবিষ্কার হয়নি তো ওই ব্যাপারে আমরা না, ঠিক আছে। আর তোমাদের জেনারেশন অথবা তোমাদের পরের জেনারেশন যদি কখনো এটা সম্ভব করতে পারে সেই ব্যাপারটা আলাদা। তো তাহলে আমরা যে কোনো ম্যাথ, দেখেন ওনার এটা কেন ইম্পর্টেন্ট, বিকজ খুব স্মল অ্যামাউন্ট অফ ম্যাথ এটাকে ভেঙে কি করা যায়, হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি মানে সরি এনার্জি প্রোডিউস করা যায়। বুঝতে পেরেছো? তাহলে এটার সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ যেটা যে কারণে উনি বিখ্যাত সেটা হচ্ছে কি, উনি কি করেছেন, ম্যাথ এবং এনার্জির মধ্যে যে রিলেশনটা তৈরি করেছেন সেটা এখন পর্যন্ত বিখ্যাত হয়ে আছে এবং সেটা অ্যাপ্লাই করে এখন পর্যন্ত অনেক কিছু আবিষ্কার হচ্ছে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলো নিয়ে, তারপর হচ্ছে যে নিউক্লিয়ার রিঅ্যাকশন, ঠিক আছে। তো অনেক জায়গায় ইউজ করা হচ্ছে মন কথা স্পেসে, হ্যাঁ, ইভেন স্পিড নিউ। তো সেটা হচ্ছে যে স্মল অ্যামাউন্ট অফ ম্যাথ তাহলে উনি কনভার্ট করেছেন কিসে, ম্যাথকে এনার্জিতে কনভার্ট করেছেন, ঠিক আছে। আর আমরা জানি যে এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড, তাই না, খালি এনার্জি চেঞ্জ হয়। আর ওনার যে আবিষ্কার সেটা হচ্ছে যে ম্যাটার। তাহলে ম্যাটার যদি আমরা ভাঙি, ওনার যে ইকুয়েশনটা সেটার দিকে তাকালেই বোঝা যায় যে এনার্জি ইকুয়ালস কি mc স্কয়ার, রাইট। তাহলে দেখো এনার্জি ইকুয়ালস mc স্কয়ার, রাইট। তাহলে আমরা যদি খুব স্মল অ্যামাউন্ট অফ ম্যাথ নিই, ম্যাথ মানে কি, ভর, মানে একটা মানে এলিমেন্টের কি খুব অল্প পরিমাণ, ঠিক আছে। তাহলে যদি আমরা নিই, ধরলাম কত ধরতে পারো তোমরা, খুব কম পরিমাণই ধরো, কত ধরতে পারো, 1 গ্রাম, হ্যাঁ। আচ্ছা 1 গ্রাম হলে কত কেজি হয়, 1 বাই বা 1 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 3, তাই না, এত কেজি ইনটু কি পরিমাণ এনার্জি তৈরি হবে, মাল্টিপ্লাই বাই স্পিড অফ লাইট স্কয়ার, দ্যাট ইজ 3 ইনটু 10 টু পাওয়ার 8 স্কয়ার। তাহলে তুমি এখন এটা ক্যালকুলেট করে দেখো কি পরিমাণ এনার্জি তৈরি হয়। সামান্য 1 গ্রাম ম্যাথ ইউজ করে কতটা এনার্জি প্রডিউস করা যায়, ঠিক আছে। তাহলে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কেন আমরা ইউরেনিয়াম ব্যবহার করি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর খুব হার্মফুল, এভরিবডি নোজ, তাই না। এরা হ্যাঁ তাহলে রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল মানে কি, আমরা রেডিওঅ্যাক্টিভিটিতে যাব কিন্তু এরপরে, ঠিক আছে। পরে ইলেকট্রিক ইফেক্ট, তারপরে হচ্ছে রেডিওঅ্যাক্টিভিটিতে যাব। তাহলে মানে যেটা হয় আর কি, যেমন আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে লিসেন প্লিজ, কথা বলো না। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যে র ম্যাটেরিয়ালস হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা কি, ইউরেনিয়াম। তাহলে ইউরেনিয়াম কেন এত, মানে ইউরেনিয়ামের আবিষ্কার কখন হয়, তাই কি বোম মারার পরে হয়েছে। আচ্ছা, তো তখন তো অলরেডি যে
কি করা হয়েছে ইউরেনিয়াম ইউজ করা হয়েছে ওই একটা বম্ব তৈরি করা হয়েছে তার মানে তারও কত আগে ইউরেনিয়াম ছিল ইউরেনিয়াম হচ্ছে ধারণা করা হয় যে পৃথিবীর জন্ম থেকেই কি আছে ইউরেনিয়াম আছে এরকম অনেক ম্যাটেরিয়াল আছে পৃথিবীর জন্ম থেকেই আছে তো এখনো শেষ হয়নি কারণ এটা শেষ হয়নি এটা পরে আমি পরের জন্ম চ্যাপ্টারটা আসবে তখন দেখাবো আর কি যে ওদের ডিকে প্রসেস আছে মানে ওরা পার্টিকেল এমিট করে রেডিয়েশন হয় তো রেডিয়েশন এখনো হচ্ছে ওদের রেডিয়েশন মানে কি অর্ধেক হতে সময় লাগে কয়েক বিলিয়ন মানে 4.5 বিলিয়ন ইয়ার্স তাহলে 4.5 বিলিয়ন ইয়ার্স মানে সময়ে সেটা অর্ধেক হয় রেডিয়েশন হওয়া মানে কি রেডিয়েটিভ পার্টিকেল বের হয়ে যাওয়া মানে আলফা পার্টিকেল অথবা বিটা পার্টিকেল অথবা গামা রে এগুলো বের হয় তাই না তাহলে আমরা তখন এটা আলাপ করব যে ইউরেনিয়াম কেন এতদিন পর্যন্ত আছে তার মানে যদি সেই সময়ে 1 কেজি 1 কেজি যদি ইউরেনিয়াম তৈরি হয়ে থাকে তাহলে সেই ইউরেনিয়াম শেষ হতে কত বিলিয়ন ইয়ার্স লাগবে ঠিক আছে 4.5 বিলিয়ন সে অর্ধেক হয় হাফ কেজি হয় তারপরে আরো 4.5 বিলিয়ন ইয়ার্স পরে কি হবে হাফ কেজির অর্ধেক হবে 250 গ্রাম হবে হ্যাঁ এরকম আর কি কমতে কমতে ক্ষয় হবে এই জন্য এখন এটাই বলছে যাই হোক ওখানে আমরা যে মেথডটা ইউজ করি সেটা কি ইউরেনিয়াম খুব অল্প পরিমাণে ইউরেনিয়াম ইউজ করে আমরা কি করতে পারি হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি প্রোডিউস করতে পারি যার ফলে বাংলাদেশের ডিমান্ড যেহেতু বেশি আমরা প্লিজ আসতে তাহলে বাংলাদেশে যেহেতু ইলেকট্রিসিটির কি ডিমান্ডটা অনেক বেশি আমাদের দরকার কি অনেক বেশি ইলেকট্রিসিটি এখনো লোডশেডিং হচ্ছে 100% তৈরি করার পরে তার মানে কি আমাদের ইলেকট্রিসিটির চাহিদা এখনো পূরণ হয়নি তাই না তো এটা কিভাবে পূরণ করা যায় তো বাইরে থেকে ইম্পোর্ট করলে তো অনেক পড়ে যাবে এইজন্য আমাদের রিস্ক ফ্যাক্টর থাকলেও কি করা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর আমরা স্থাপন করেছি অলরেডি এটা হয়তো রান করবে কয়েক বছরের মধ্যে ঠিক আছে এটা রাশিয়ার সাথে চুক্তি হয়েছে তাহলে এখানে একটাই কারণ সেটা হচ্ছে যে পরিমাণ ইলেকট্রিসিটি প্রডিউস হবে সেটা যে আমাদের ডিমান্ডটা ফুলফিল হবে তখন আর লোডশেডিং থাকবে না ওকে এটাই বিশ্বের অনেক বেশি এটা করে যে যখন খুব ক্রাইসিস দেখা যায় তখন তারা এই ধরনের ইয়েতে চলে যায় রিস্কি সেক্টর গুলো আছে যেমন জাপানে কিন্তু মানে একটা সুনামির সময় অলরেডি বার্স্ট হয়ে গেছে তারপর তোমরা রাশিয়ার কথা জানো ইউক্রেনে যে ইয়েটা ছিল মানে চেরনোবিল ঠিক আছে চেরনোবিলটা এখন বিখ্যাত হয়ে আছে ওখানে যে বার্স্টটা হয় যখন তখন ওটার রেডিয়েশন যে পরিমাণ ছড়িয়েছিল প্রচুর লোক মারা গেছে ওই সময় ঠিক আছে তো এরকম আর কি মানে রিস্ক ফ্যাক্টর তো অবশ্যই আছে তারপরও যেটা হচ্ছে যে রিস্ক নেওয়া হলো অনেক মানে এখন অনেক দেশ এটা তৈরি করছে আর কি জাস্ট টু ফুলফিল দ্য ডিমান্ড ওকে আর আজকে তাহলে আমাদের কি হলো এটা না এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আমরা এর আগে পর্যন্ত কি করলাম প্যারাডাইস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ঠিক আছে তাহলে ওই পর্যন্ত তোমরা ইয়া নিয়ে থাকবা প্রিপারেশন নিয়ে থাকবা ওটা আমি জানি না আমি কি আপলোড দিয়েছিলাম স্যার এটা হয়ে গেছে বাকিগুলো হয়েছে একটাই বাকি আছে ঠিক আছে পরের দিন আমি এটার সাথে তোমার ফটোইলেকট্রিক ইফেক্ট একটু মনে করা দেব এরপর ফটোইলেকট্রিক ইফেক্ট আছে ওইটা আর বাইন্ডিং এনার্জি ঠিক আছে এই তিনটা একটা ইয়ে দিয়ে দেব একসাথে দিয়ে দেব একই ক্লাস করে দেব ওটা আপলোড দিয়ে দেব আর ফাইনালি যেটা করব সেটা হচ্ছে রেডিওঅ্যাক্টিভিটি ওটা একদম শেষে থাকবে ঠিক আছে রেডিওঅ্যাক্টিভিটি অনেক মজার টপিক ভালো লাগবে আর আচ্ছা another thing listen সবার ইনফরমেশনের জন্য তোমরা যদি ফার্স্ট অ্যাসাইনমেন্টে জমা দিয়ে থাকো তাহলে ইটস ওকে হ্যাঁ যারা জমা দিয়েছো ওটার উপরে অ্যাসাইনমেন্টের মার্ক হবে অ্যাসাইনমেন্টে একটা মার্ক একসাথে দুটো আমরা আগে একসাথে জমা দিই আমি বলি ওটার উপরে অ্যাসাইনমেন্টের মার্ক থাকবে যারা জমা দিবা অ্যাসাইনমেন্ট 1 2 আলাদা করে দিবা ঠিক আছে বা তোমরা যদি কম্বাইনলি দাও দুটো আলাদা করে করো আলাদা আলাদা করে দুটো করে আছে একসাথে দিও না আমাকে আলাদা করে রাখো হ্যাঁ তাহলে
অ্যাসাইনমেন্ট 1 হচ্ছে ইয়ের জন্য কি বলে অ্যাসাইনমেন্টের মার্কের জন্য, আর অ্যাসাইনমেন্ট 2 যেটা দিয়েছি আমি এটা কিসের উপরে ক্যাপাসিট্যান্সের উপরে। এটা হচ্ছে সিটির মার্ক মাইন্ড ইট, এটা হচ্ছে সিটির মার্ক অ্যাড হবে এটার উপর ডিপেন্ড করে। তো কেউ যদি মিস করে আমাকে কখনো এরপরে ব্লেম করো না যে স্যার আমি তো সিটি তো আমরা জানি না, সিটি আমরা কিভাবে দিব সেটা টোটালি টিচারের উপরে, আর আমি অ্যাসাইনমেন্টে অ্যাসাইনমেন্টের উপরে মার্ক দেব। আস্তে আস্তে কেউ কথা বলো না। হ্যাঁ হ্যাঁ, পরের শুক্রবার হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে? নেক্সট ফ্রাইডে লাস্ট ডেট, ওই দিন সবাই যে কোনো ভাবেই হোক, প্রয়োজন হলে আমি যদি নাও থাকি আমার ডেস্কে রেখে আসবো, আলাদা আলাদা করে রেখে আসবো। আমাদের অ্যাসাইনমেন্ট 2 পেজ, ঠিক আছে? মানে আজকে আমার শরীর এত খারাপ, আমি ক্লাসটা নিতাম না একেবারে, এই জন্যই নিয়েছি যে চাইলে যদি মনে করে যে না 4টা সেটই সে ইয়ে নেবে, প্রিপারেশন নেবে, যে কোনো একটা সেট মানে আমার 5টা কোশ্চেন বললাম একটা টপিক থেকে